স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ঐক্যবদ্ধ ও সতর্ক না থাকলে দেশে আরেকটি ১/১১ ঘটা অসম্ভব কিছু না। কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম ক্ষুণ্ণ হবে। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে। যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু ১/১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল, প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজে। ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান তিনি। বিকেলে ঢাকার এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই কোনো রাষ্ট্রই, শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিতকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই হবে আগামী জাতীয় নির্বাচন। এর চেয়ে একদিনও দেরি হবে না, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর আইন উপদেষ্টা বলেছেন, কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে ভোটের তারিখ। তার আশা, এবার মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। আগামী কয়েকদিন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী ৫-৬টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন, তার থেকে একটা দিন দেরি হবে না। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোট বঞ্চনার অবসান ঘটবে। কিছুদিনের মধ্যে আসবে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। অনেকগুলো আইনি সংস্কার করা হয়েছে। প্রথমে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন। এই সংশোধন করে আমরা আইনটিকে ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করেছি। মেধা, সুযোগের সমতা এবং যোগ্যতার ভিত্তিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। দেওয়ানি বিচার ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হয়েছে। ফৌজদারি আইনে সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা হয়েছে। তিনি বলেন, শীঘ্রই জুলাই গণহত্যার বিচার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে। আইন মন্ত্রণালয় ১৬,০০০-এরও বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে বলেও জানান আসিফ নজরুল। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে সই না করার পাশাপাশি মামলার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। শুধু নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংশোধন চায় বিএনপি। উচ্চ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এমন প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমদ। এদিকে রাতে অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯টি মৌলিক সংস্কারে প্রায় সব দলই একমত হয়েছে। আপাতত সংস্কার নিয়ে কমিশনের আলোচনা শেষ, তবে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২৩তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। পরে সাংবাদিকদের আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা, প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। বৈঠকের বিরতিতে আবারও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানায় জামায়াত ও এনসিপি। মতামত দেয় উচ্চকক্ষ নিয়েও। যতদিন যা কাজ করছি,
যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব। কোনো আইনি ভিত্তি না থাকে, সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স। বাস্তবায়নের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে এমন একটা আভাস তিনি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি এই আলোচনাটা কিভাবে হতে পারে সেটা সুনির্দিষ্ট করেন নাই। অন্যদিকে শুধু উচ্চকক্ষ নয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবই প্রত্যাখ্যান করে সিপিবি বাসদ। কেউ কেউ বলেন, তড়িঘড়ি করে আলোচনা শেষ করা ঠিক হবে না। যদি সব দল কোনোটা একমত না হই, তাহলে এই আলোচনাটা না ভালো। ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরো কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরো কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে, সেটা করা দরকার। সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয়, তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা, এটা আমরা মনে করি অর্থবহ হবে না। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচনের বিরোধিতা করে 12 দলীয় জোট, সংশয় প্রকাশ করে ঐকমত্য নিয়ে। শুধু নির্বাচিত প্রতিনিধিদের হাতে সংবিধান সংশোধনের এখতিয়ার রাখার পক্ষে বিএনপি। উচ্চ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এমন প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সেই এমপিদের, সংসদ সদস্যদের, তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান সাকিব। সাকিব, শাহবাগে অবরোধ কর্মসূচি কি চলবেই? কি বলছেন আন্দোলনকারীরা? এছাড়া গুরুত্বপূর্ণ এ সড়ক অবরোধে দিনভর যানজটে জনসাধারণের চরম ভোগান্তি হয়েছে। কি পরিস্থিতি এখন? জি কৌরি, আপনি যেমনটি বলছিলেন, আজকে সকাল 11টা থেকে কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই যোদ্ধারা এবং আহতের যে পরিবাররা আছে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 13 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন শেষেও কিন্তু তারা এই শাহবাগ মোড়ে এখনও অবস্থান করছে। এই গভীর রাতে তারা কিন্তু শাহবাগের মোড় থেকে যে চতুর্দিকে সংযোগ সড়কগুলো রয়েছে, সেই সংযোগ সড়কগুলো কিন্তু বাঁশ দিয়ে আটকিয়ে রেখেছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে জরুরি যদি কোনো যানবাহন আসছে, অর্থাৎ ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু তারা এই অবরোধের আওতামুক্ত রেখেছে। আমরা এখানে এসে যেমনটি জুলাই যোদ্ধাদের কাছ থেকে শুনেছি, তারা কিন্তু আগামী 5ই আগস্টের মধ্যে যে জুলাই সনদ সেটির বাস্তবায়ন চায় এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র সেটির যেন সংবিধানে যুক্ত করে এই 24-এর যে গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান ঘটেছিল, সেটির একটি আইনি বৈধতা সেটাই কিন্তু নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমরা এখানে আসার আগ মুহূর্তে যেটি শুনেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ কিছু আন্দোলনকারীদের সাথে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছে। পুলিশ এসে কিন্তু এই ব্যারিকেড সরানোর একটা প্রচেষ্টা করেছিলেন। আমরা এখন একজন আন্দোলনকারীর সাথে কথা বলে জানতে চাই, আসলে এই যে আপনারা আন্দোলন করছেন, আপনাদের এই দাবি কবে নাগাদ পূরণ হবে বলে প্রত্যাশা করেন? আমাদের তো দাবি পূরণ হবে প্রত্যাশা ছিল, এই আজকে যে জুলাই 31 তারিখ তার আগে আশা ছিল, কিন্তু আমাদের এটা না দেওয়াতে আজকে আমরা আন্দোলনে আসছি। আমাদের আশা ছিল দিয়ে দেওয়ার কথা, কিন্তু দেয় না। জি, যেমনটি শুনছিলেন, আসলে জুলাই যোদ্ধা যারা আছেন তারা কিন্তু বলছেন যে জুলাই শেষ হওয়ার আগ মুহূর্তেই তারা এই জুলাই সনদের বাস্তবায়নের প্রত্যাশা করেছিলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আসলে এই অন্তর্বর্তী সরকার জুলাই সনদের বাস্তবায়ন করতে এখনো সক্ষম হয়নি। আন্দোলনকারীরা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই ঘোষণাপত্রের যে আইনি বৈধতা সেটি না হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথে অবস্থান করবে। ধন্যবাদ সাকিব আপনাকে। গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি, শুধু বল প্রয়োগ করা হয়েছে। একটি দলের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি থাকায় হস্তক্ষেপ করে সেনাবাহিনী। দুপুরে ঢাকা সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য জানান। গোপালগঞ্জে কি হয়েছিল তার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের সঠিক তথ্য বেরিয়ে আসবে বলেও আশা করেন তিনি। বলেন, বিশেষ কোনো দলের ক্ষেত্রে আলাদা কোনো নজর নেই।
তিনি জানান, গত 4 সপ্তাহে 37টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গত আগস্ট থেকে এখন পর্যন্ত 12,119টি হারানো অস্ত্রের মধ্যে 9,729টি অস্ত্র উদ্ধার। বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে এখন পর্যন্ত 16,459 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে। আমরা আসলে বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান। রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিচার শুরু হয়েছে। আগামী 11 ও 13 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 5 এর বিচারক আব্দুল্লাহ আল মামুন ও ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম সকালে এ আদেশ দেন। মামলায় শেখ হাসিনা ছাড়া অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত 12, 13 ও 14 জানুয়ারি নিজের এবং স্বজনদের নামে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এরপর 25 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা এবং সজীব আহমেদ ওয়াজেদ আর কন্যা পুতুল তার বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং আগামী চার্জ গঠন করার পরে 3 মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী 8 তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুতই আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করব দ্রুততার পক্ষে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের জন্য অক্টোবরের মধ্যে ই-ভিসা চালু করার কথা ভাবছে দেশটি। বৃহস্পতিবার দুপুরে কূটনীতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সদস্যদের সাথে মত বিনিময়ে এসব কথা জানান দেশটির রাষ্ট্রদূত অনিল শুক্লাল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই সভায় বাংলাদেশের সাথে দেশটির বাণিজ্য, ভিসা সমস্যা, কৃষিক্ষেত্রে বিনিয়োগের মতো বিষয় নিয়ে আলোচনা হয়। অনিল শুক্লাল বলেন, দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধি করতে হলে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যেতে হবে। দেশটিতে প্রচুর বাংলাদেশি ব্যবসা করেন, যাদের নিরাপত্তা ইস্যুতেও কথা বলেন তিনি। ভিসার বিষয়ে প্রক্রিয়ার কাজ সহজ করার চেষ্টা করছি আমরা। অক্টোবরের মধ্যেই ই ভিসা চালুর চেষ্টা চলছে। এছাড়াও আমরা ভিএফএস, ঢাকা এবং দিল্লির মধ্যে একটা চুক্তি করার কথাও ভাবছি, যাতে ভিসা সহজে হয়। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।